প্রায় ৭ বছর পর এই পার্কে এসে বসলাম। সেদিন দুজনের মুখোমুখি বসেছিলাম। সন্ধ্যার কিছু আগে শাওন আমায় ফোন করে বলেছিল খুব জরুরি কথা আছে, এখনই পার্কে চলে আসো। এমনভাবে তাড়াহুড়া করে ডাকছে, ভয় পেয়েছিলাম। কি হলো হঠাৎ করে? দ্রুত পার্কে এসে বসেছিলাম। কিছুক্ষণ পর শাওন এসে আমার পাশে বসলো। মনটা কেমন যেন করে উঠল। ওর মুখের দিকে চেয়ে অস্বাভাবিক লাগলো। কি হয়েছে? এতই জরুরি? আর তোমার মুখটা অমন দেখাচ্ছে। মুনিয়া, আমি যদি বলি তোমার সঙ্গে আমার থাকা সম্ভব না, আমি তোমার থেকে মুক্তি চাই, তাহলে তুমি কি বলবে? আমি শান্তভাবে বললাম, কারোর মনের উপর তো জোর নাই, আর জোর করে ভালোবাসা পাওয়া যায় না, একসঙ্গে থাকা যায় না। তুমি না চাইলে জোর করে থাকতে পারবো না। শাওন বলল, তাহলে তোমার সঙ্গে আজই আমার শেষ। তোমার সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে না। তোমার থেকে মুক্তি চাই। এই কথাটুকু বলে শাওন সেদিন চলে গিয়েছিল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়েছিলাম। ঠিক তার আধা ঘন্টা পরে আমি শাওনকে ফোন করলাম। শাওনের ফোন বন্ধ। আমি ভেবেছিলাম ও আমার সঙ্গে ফান করছে, একটু পরেই চলে আসবে। একদিন দুদিন করে সপ্তাহ মাস পেরিয়ে গেল, কিন্তু শাওন আর ফিরে এলো না। অনেক খুঁজেও আর ওকে পেলাম না। ও যেখানে থাকতো জানতে পারলাম ওরা বাসা ছেড়ে চলে গিয়েছে। আমি তখন পাগলের মতো খুঁজতে থাকলাম আর বারবার বলতে থাকলাম, আমার সঙ্গে এরকম করতে পারে না। কি দোষ করেছি? আমার ভাবনার মাঝে শুনতে পেলাম আমার মেয়ে গুনগুন আমাকে ডাকছে, আম্মু আমি পড়ে গিয়েছি। আমি আমার মেয়েকে কাছে টেনে নিয়ে বললাম, কিভাবে? একটু সাবধানে চলবে না? আম্মু আমি ইচ্ছে করে পড়ে যাইনি, আমাকে ওই মেয়েটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি সামনে তাকিয়ে দেখি আমার গুনগুনের বয়সী ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখটা কাদো কাদো করে। আন্টি আমি ইচ্ছে করে ফেলে দেইনি, হঠাৎ করে লেগে পড়ে গেছে। আমি বাচ্চা মেয়েটাকে আমার কাছে ডেকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আমার নাম পিয়া। তুমি কার সঙ্গে এসেছো? আমি দাদুর সঙ্গে এসেছি। কোথায় তোমার দাদু? হাত দিয়ে দূরে দেখালো, ওই যে আমার দাদু আসছে। বয়স্ক মহিলাটি এসে বলল, খুব বিরক্ত করেছে প্রিয়া তোমাকে? আমি বললাম, না, কোনো বিরক্ত করেনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি নতুন এখানে? হ্যাঁ, আমরা অল্প কয়েকদিন এখানে এসেছি। আমার ছেলের বদলির চাকরি তো, তাই এখানে বদলি হয়ে এসেছে। ওর মা কোথায়? আমার কথা শুনে মহিলাটির মুখটা ছোট হয়ে গেল। কিছুদিন আগে ওর মা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। কথাটা শুনে খুব খারাপ লাগলো। মিষ্টি ছোট বাচ্চা মা ছাড়া থাকে কেমন করে? আমি এখনও মা ছাড়া থাকতে পারি না। বাচ্চাটা একটু আদর করে বললাম, তুমি আমাদের বাসায় এসো গুনগুনের সঙ্গে খেলা করতে। তোমরা কি পাড়াতেই থাকো? আমি তাকে আমার বাড়ির ঠিকানা জানিয়ে দিলাম, বললাম সময় পেলে পিয়াকে নিয়ে আসবেন। আমাকে ধন্যবাদ জানিয়ে মহিলা পিয়াকে নিয়ে চলে গেল। আমিও গুনগুনকে নিয়ে বাড়ি ফিরে এলাম। তারপরে কেটে গেছে বেশ কয়েকটা দিন অফিসের এত কাজের চাপ। সকাল বের হই আর বাসায় ফিরতে ফিরতে রাত ৮টা। আজ কটা দিন মেয়েটাকে একটুও সময় দিতে পারিনি। মা ফোন করে আমায় জানালো গুনগুনের ভীষণ জ্বর, জ্বরে জ্ঞান হারিয়ে ফেলেছে। পাশের একটা ক্লিনিকে নিয়ে গেছে। আমি দৌড়াতে দৌড়াতে ক্লিনিকে চলে আসলাম। রাত 11টার দিকে গুনগুনের জ্বরটা একটু কমে গেল। পরের দিন সকালে বাসায় ফিরছিলাম, হঠাৎ দেখলাম শাওন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুটা সময় থমকে দাঁড়িয়ে গেলাম। ও এখানে কেন? নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলো। আমি তো এই মানুষটাকে দেখতে চাইনি, তাহলে এই মানুষটাকে আবার এত বছর পরে কেন দেখলাম? আজ আমার অতীতটা আমার সামনে। বাসায় ফিরে ভাবতে থাকলাম কিছু বছর আগের কথা। আমি আর শাওন দুজন 3 বছর দুজনকে ভালোবেসেছিলাম আর বিয়ের পর সংসার করেছিলাম 2 মাস। এতে শাওনের মন ভরে গিয়েছিল। আমার কাছ থেকে সকল চাওয়া পাওয়া মিটে গেছে, তাই তো আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। একবার ফিরেও তাকালো না। কি পাগলামিটাই না করতো শাওন। এমনও দিন গেছে আমি কলেজে আছি, শাওন বাসায় এসে মায়ের সঙ্গে গল্প করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গেছে। আমি মাঝে মাঝে রাগ করে বলতাম, তুমি আমায় ভালোবাসো না, তুমি শাওনকে বেশি ভালোবাসো। মা হাসতো,
আর শাওন বলতো ভালোবাসা জোর করে আদায় করে নিতে হয়। আমি মার কাছ থেকে আদায় করে নিয়েছি, যেটা তুমি পারোনি। আমি অবাক হয়ে যেতাম, মাকে কি সুন্দর মা বলে ডাকতো। একদিন হঠাৎ করে শাওন জিদ করে বসে, আমি আজকে আম্মুর সঙ্গে দেখা করব। আমি বললাম, তো যাও, তুমি তোমার আম্মুর সঙ্গে দেখা করো। হেসে আমায় বলল, এই গাধি, তোমার আম্মু কি আমার আম্মু না? আমি তোমার আম্মুর সঙ্গে দেখা করব। আমি বললাম, তুমি যেভাবে বললে মনে হলো তোমার আম্মুর সঙ্গে দেখা করতে যাবে। সেদিনের পর থেকে শাওন আর আম্মুকে দেখলে আমার হিংসে হতো। আমার মনে হতো ও যেন আমার মায়ের সন্তান ছিল। একদিন কলেজ থেকে বাসায় এসে শুনি আমার বিয়ে। আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, এ কেমন কথা? দুজনেই লেখাপড়া শেষ হোক, তারপর বিয়ে হবে। মা বলল, ছেলেটা কিছুতেই মানছে না, বলছে এখন কাউকে কিছু জানাবে না, একটা চাকরির ব্যবস্থা হলে তারপরে সবাইকে জানাবে। মা শাওনকে এতটাই বিশ্বাস করত যেন শাওন কোনো খারাপ কিছু করতেই পারে না, খারাপ কিছু বলতেই পারে না। জিদের কারণে আমাদের বিয়েটা হয়ে যায়। মার ডাকে অতীত থেকে ফিরে আসলো মুনিয়া। রাত তো অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল তো আবার তোমার অফিস। গুনগুন এখন আগের থেকে অনেকটা সুস্থ। সেদিন অফিস থেকে বাড়ি ফিরতেই মা দরজা খুলে দিয়ে বলল, দেখ কে এসেছে। মায়ের হাসি হাসি মুখটা দেখলাম। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা বলল, ঘরে যেয়ে দেখো কে এসেছে। অমনিতেই অফিস থেকে ফিরেছি একটু ক্লান্ত। তারপরে ঘরে যে যা দেখলাম, মাথাটা মাথাটা যেন ঠিক থাকলো না। একটা জোরে চিৎকার দিয়ে বললাম, আপনি এখানে কেন? কি চাই? শাওন বলে উঠল, মুন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি এবার আরো জোরে চিৎকার দিয়ে বললাম, আমি মুন নই, মুনিয়া শিকদার। আর আমার নাম ধরে আপনি ডাকছেন কেন? কে আপনি? আমি আপনাকে চিনি না, আপনি দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আমার কথাগুলো শুনে মা চুপচাপ দাঁড়িয়ে আছে। মা ভাবতে পারেনি আমি শাওনকে এভাবে এমন চিৎকার করব। মায়ের হাসি মুখটা মলিন হয়ে গেল। মা বলল, একবার ওর কথাগুলো তো শোন। আমি মায়ের দিকে শান্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে বললাম, কার কথা শুনব? কোনো প্রতারকের কথা শুনতে আমি যে রাজি নই, আর আমি ওনাকে চিনি না। এই বলে ও ঘর থেকে বেরিয়ে আমার নিজ ঘরে চলে গেলাম। গুনগুনকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। শাওন আমার কালো অতীত, তাই এই অতীতকে আমি সামনে দেখতে চাই না। যে দিনগুলো আমি পার করেছি কষ্টের সাগরে, সে দিনগুলো ভোলার নয়, ভুলতে পারবো না। জানি না কতক্ষণ এভাবে বসেছিলাম। একটা সময় মনে হলো মা যেন দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ডাকছে, তাই দরজাটা খুলে দিলাম। বলছে, গুনগুনের তো খাওয়ার সময় হয়েছে, গুনগুনকে দিয়ে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। মা গুনগুন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাছে এসে বসে বলল, তুই এমন কেন করলি? একবার শাওনের কথাগুলো তো শুনতে পারতি। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি এত ভালো ভালো কেন মা? তুমি ভুলে গেলে সেই কষ্টের দিনগুলোর কথা, সেই মানুষের দেয়া অপমানের কথাগুলো? কি অপমানটাই না মানুষ করেছিল তোমায় আমায়! কিভাবে আমরা দিন পার করেছিলাম মনে নেই? তুমি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারো? আমি ভুলতে পারবো না। আমি যেন কখনো ওকে তোমার সঙ্গে কথা বলতে না দেখি বা এই বাড়িতে না দেখি, তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। আর এসব নিয়ে দ্বিতীয়বার আমার সঙ্গে কোনো কথা বলবে না। মা আমার কথা শুনে আর কোনো কথা বলতে পারল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করছি। গুনগুনকে স্কুলে দিয়ে তারপরে অফিস যেতে হবে। বাড়ির দরজায় ঠক ঠক আওয়াজ, শব্দ হচ্ছে। মাকে বললাম, এত সকালে আবার কে এলো? মা দরজা খুলে দিতে সেদিনের সেই বয়স্ক মহিলা আর ছোট্ট পিয়া দরজায় দাঁড়িয়ে আছে। মুনিয়া, গুনগুন আছে? আমি ওনাকে দেখে একটু অবাক।
সেদিনের কথাতেই যে সে চলে আসবে আমাদের বাড়িতে। বললাম, ভেতরে আসুন। উনি মুখটা হাসি হাসি করে বলল, আশা করিনি আমি আসব। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম ওনার কথা শুনে। আমি তাড়াতাড়ি বললাম, এমন কথা কেন বলছেন? আমি এটা বলিনি, আসলে আপনাকে আশা করিনি তো তাই। ওনাকে বসতে দিয়ে নিজেও বসলাম। মুনিয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, সময় হবে? আমি তো এখন অফিসে বের হব, আপনার সঙ্গে কালকে কথা বলি। উনি জোর দিয়ে বললেন, আমার খুব জরুরি কথা, সময় চলে গেলে আর সময় পাবো না। কথাগুলো তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিছুক্ষণ পর শাওন এসে বাড়ির মধ্যে ঢুকলো। আমি শাওনের দিকে তাকিয়ে বললাম, আপনার আবার এসেছেন? প্লিজ আপনি এখন চলে যান, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। তখন ওই ভদ্র মহিলা বলে উঠল, আমি তোমার আর শাওনের সঙ্গে বসে কথা বলতে চাই, একটু সময় আমাকে দাও। আমি ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি চেনেন শাওনকে? মাথা নিচু করে বলল, আমি শাওনের মা। শান্তভাবে বললাম, প্লিজ আপনারা দুজনই এখন থেকে চলে যান, আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না। শাওনের মা এসে আমার হাত দুটি ধরে বলল, তোমার থেকে কিছুটা সময় ভিক্ষা যাচ্ছি, আমার কিছু জরুরি কথা। আমার কথাগুলো শোনার পরে যদি তোমার মনে হয় শাওন বা আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমায় কিছু বলবো না। আমি চুপচাপ বসে থাকলাম। শাওনের মা বলতে শুরু করলো, আমি জানতাম না শাওন তোমাকে বিয়ে করেছে। আজ তোমরা দুজন আমার জন্যই আলাদা হয়েছ। আমি তোমাদের কাছে অপরাধী। সেদিন আমি নিরুপায় ছিলাম। শাওনের বয়স যখন 8 বছর, তখন ওর বাবা মারা যায়। আমার পাশে দাঁড়ানোর মতো শুধু আমার একমাত্র ভাই ছিল। আমার ভাই যদি সেদিন আমার পাশে না দাঁড়াতো, তাহলে আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যে যেতাম বলতে পারবো না। হয়তো জীবন সংগ্রামী হেরে গিয়ে আত্মহত্যার পথটাও বেছে নিতে হতো। কিন্তু আমার ভাইটা আমাকে, আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছিল। তাই সেদিন আমি আমার ভাইয়ের সম্মান বাঁচাতে আমার ছেলের জীবনটা নরম বানিয়ে দিয়েছিলাম। রিপিট। আমার ছেলের জীবনটা নরক বানিয়ে দিয়েছিলাম। আমি বুঝতেও পারিনি আমার এই সিদ্ধান্তের কারণে আমার ছেলের জীবনটা তছনছ হয়ে যায়। আমার ভাইয়ের একমাত্র মেয়ে কবিতা। মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, খুব শান্ত ছিল। একটা প্রতারকের খপ্পরে পড়ে ও ওর সমস্ত কিছু হারায়। ও যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সে ওর সঙ্গে প্রতারণা করে। প্রিয়া যখন 3 মাসের পেটে, তখন ওকে ছেড়ে পালিয়ে যায় আর বলে যায়, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, শুধু তোমাকে কাছে পেতে চেয়েছিলাম। আমার স্বাদ মিটে গেছে, এ সন্তানও আমার না, তুমিও আমার না, তাই তুমি তোমার পথ ধরো। কবিতা খুব ভেঙে পড়েছিল, কারণ ছেলেটিকে ভালোবেসেছিল, চুপি চুপি বিয়ে করেছিল। এটা আমরা কেউই জানতাম না, কিন্তু ছেলেটা ওর সঙ্গে প্রতারণা করে। আর আমি সম্মান বাঁচাতে আমার ছেলেকে বাধ্য করি কবিতাকে বিয়ে করতে। কবিতা শাওন ভাই রিপিট কবিতা শাওন ও ভাই বোনের মতন বড় হয়েছে। ওরা কেউ কোনোদিন কাউকে এভাবে মেনে নিতে পারেনি। সেদিন বাধ্য হয়ে কবিতা শাওনকে বিয়ে করেছিল, কারণ সমাজের কবিতার কথা কেউ শুনতো না। কবিতাকে কলঙ্কিনী বলতো সবাই। তাই আমার কথা রাখতে তোমাকে ছেড়ে কবিতাকে নিজের বউ বলে স্বীকৃতি দিয়েছিল, আর এই সন্তানকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিয়েছিল। আমি সেদিন আমার ছেলেকে কসম দিয়েছিলাম, সে যদি কবিতাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। আমার জীবন আর আমার ভাইয়ের মান সম্মান দুটোই ওর হাতে ছেড়ে দিয়েছিলাম। তাই ও বাধ্য হয়ে তোমাকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওর জন্য ওর কোনো দায় নেই, সব দায় আমার। কিন্তু বিধি লিখন বোধ হয় অন্য কিছু। কবিতা কোনোদিন শাওনকে স্বামী হিসেবে গ্রহণ করেনি, শুধু সন্তানের পিতা হিসাবে গ্রহণ করেছে। বিয়ের কিছুদিন পর শাওন কবিতাকে সব কিছু খুলে বলেছে। আমার জন্য তোমার মনের জীবনটা নষ্ট হয়ে গেছে, এর জন্য দায়ী আমি। তুমি মনির কাছে চলে যাও।
কিন্তু শাওন আমার কসম রাখতে সেদিন তোমার কাছে এসেও আসেনি। আর শাওন জানতো না তোমার গর্ভে গুনগুন বেড়ে উঠছে। যদি জানতো তাহলে হয়তো আমার কসমও ওরা মানত না। ওর মাঝে শাওন বলে উঠল, আমি এখানে 2 বছর ধরে তোমাকে খুঁজছি, কিন্তু তোমার কোনো খোঁজ দিতে পারিনি। সবাই বলতো তোমার বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছো। আমি অনেক জায়গায় তোমাদের খুঁজেছি, কত লোক লাগিয়ে কেউ খোঁজ দিতে পারেনি। 6 বছর পরে মার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। কবিতা মারা যাওয়ার আগে তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে, বলেছিল যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় তাহলে ওকে ক্ষমা করে দিও, কারণ ওর জন্যই তুমি তোমার সংসার হারিয়েছ, তোমার ভালোবাসা হারিয়ে যাবে। ভালোবাসা হারানোর কষ্টটা কঠিন কবিতা জানতো, তাই তোমার ভালোবাসাটা হারিয়ে যেতে দিতে চায় না। আর বলে গিয়েছিল পিয়া যেন তোমার কাছে রাখো, রিপিট, আর বলে গিয়েছিল পিয়াকে যেন তোমার কাছে রাখো, মায়ের ভালোবাসাটা দিয়ে। আমি কথাগুলো চুপচাপ শুনছিলাম। আমার ভেতরে যে ঝড়টা বয়ে যাচ্ছিল সেই ঝড়টা থামতে কষ্ট হচ্ছিল। শাওন আমার হাত দুটা ধরে বলল, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, সে কষ্টগুলো কমানোর মতো একটা সুযোগ আমাকে দাও। আমি শাওনের থেকে হাত ছাড়িয়ে নিলাম। আমাদের কথা শেষ, রিপিট, আমি শাওনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে পড়লাম। আপনাদের কথা শেষ হলে এখন আসতে পারেন, আপনাদেরকে বলার মতো কোনো কথা আমার নেই। এই বলে অফিসের উদ্দেশ্যে বের হয়ে আসলাম আর মাকে বললাম, গুনগুনকে আজ বাসায় রেখে দাও, স্কুলে পাঠাতে হবে না। আমি যেন এসে ইনাদের কাউকে না দেখি। আমার জগৎ আমার মেয়ে আর তুমি। শাওনের মা আমার দিকে তাকিয়ে বলল, একটু ভেবে দেখো, গুনগুনের বাবার প্রয়োজন, পিয়ার মায়ের প্রয়োজন, একটু ওদের জন্য তুমি আমাদের ক্ষমা করো। তারপরে কেটে গেছে অনেকগুলো বছর। না মুনিয়া শাওনকে ক্ষমা করতে পারেনি, তবে প্রিয়াকে দিয়েছে মায়ের আদর ভালোবাসা। মুনিয়া গুনগুন আর প্রিয়ার মা হয়ে উঠেছে। তার 2 মেয়ে নিয়ে তার সুখের সংসার। শাওন মাঝে মধ্যে এসে 2 মেয়ের সঙ্গে দেখা করে যায়, 2 মেয়ের সকল প্রয়োজনটা মেটায়। শাওন এখনো হাল ছাড়েনি, মুনিয়াকে বুঝিয়ে যাচ্ছে, মুনিয়ার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু মুনিয়ার মনটা যে পাথর হয়ে গেছে, আজও ভুলতে পারেনি শাওনের দেওয়া সেই চলে যাওয়াটা, যেটা মুনিয়াকে সমাজের কাছে নিচু করে দিয়েছে। ভালোবাসা মানুষের দেওয়া আঘাতটা খুব কঠিন, ভোলা যায় না।